বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে ব্যাংক মাফিয়া শব্দটা যদি একজন মানুষকে ঘিরে তৈরি হয়ে থাকে তাহলে সেই নাম সাইফুল আলম মাসুদ। তিনি শুধু ব্যাংক দখল করেননি, পুরো আর্থিক ব্যবস্থাকে নিজের ছায়ার নিচে নিয়ে গিয়েছিলেন। একের পর এক ইসলামী ব্যাংক, SIBL, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক সবখানে একই ছক। বেনামে শেয়ার কেনা, পরিচালনা পর্ষদ বদল, DGFI-এর ছায়া, হাজার হাজার কোটি টাকার ঋণ, বিদেশে অর্থ পাচার আর ক্ষমতার এমন ব্যবহার যেন কোনো বলিউডের কর্পোরেট গ্যাংস্টার সিনেমা। কেউ কেউ তাকে তুলনা করেন স্ক্যাম সাম্রাজ্যের ডন চরিত্রগুলোর সঙ্গে, যারা বন্দুক নয় ব্যাংকের ভল্ট আর রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েই পুরো দেশকে জিম্মি করে। দর্শক, গতকালের পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে 2017 সালের সেই ভয়ঙ্কর রাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এর বোর্ডরুমে ঢুকে পড়ে এক অদৃশ্য শক্তি। কিভাবে DGFI-এর উপস্থিতিতে চেয়ারম্যান, MD ও পরিচালকদের পদত্যাগে বাধ্য করা হয়, আর কিভাবে রেডিসনের বোর্ডরুমে বসে দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যায় এস আলমের হাতে। এছাড়াও হাসিনা পালিত ব্যাংক মাফিয়া এস আলম শুধু ব্যাংক দখলে থেমে থাকেননি, দখল করে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গণমাধ্যম 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও CEO আব্দুস সালামকে চক্রান্ত করে কারাগারে পাঠিয়ে দখল করে নেওয়া হয় কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্বকারী এই টেলিভিশনটিকে। দর্শক, ব্যাংক মাফিয়া এস আলমের ইসলামী ব্যাংক দখলের গতকালের প্রতিবেদনের শেষ পর্ব এটি। রেডিসনের সেই রাতের পর ইসলামী ব্যাংকের ভেতরে শুরু হয় ক্ষমতার পুনর্বিন্যাস। যেন একটি দখল হওয়া দুর্গে নতুন শাসক বসানো হচ্ছে। চেয়ারম্যান হন সাবেক সচিব আরাস্তা খান, কিন্তু খুব দ্রুতই তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এস আলম গ্রুপ। কারণ ইসলামী ব্যাংক এস আলমের নিয়ন্ত্রণাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে 3,500 কোটি টাকা আমানত রেখেছিল, যেগুলো তখন ভয়াবহ সংকটে ছিল। আমানতের মেয়াদ শেষ হলেও টাকা ফেরত আসছিল না। আরাস্তা খান সেই টাকা ফেরত চান। একই সঙ্গে তিনি ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হঠাৎ সরিয়ে দেয়ার বিরোধিতা করেন, আর তাতেই যেন ক্ষুব্ধ হয়ে ওঠে পুরো সিন্ডিকেট। অভিযোগ আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে ইসলামী ব্যাংকের শীর্ষ 20 কর্মকর্তাকে বাদ দেওয়ার চাপ দেওয়া হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সাইফুল আলম, ইসলামী ফাউন্ডেশনের তৎকালীন মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন SDG সমন্বয়ক আবুল কালাম আজাদ। আরাস্তা খান রাজি হননি। পরে গোয়েন্দা চাপের মুখে দুজন কর্মকর্তাকে সরানো হয়। তারপর আসে সেই সিনেম্যাটিক দৃশ্য। 2018 সালের এপ্রিল, সাইফুল আলম নিজেই যান আরাস্তা খানের বাসায়, যেন কোনো মাফিয়া ডনের শেষ সতর্কবার্তা। তিনি সরাসরি বলেন, ইউ হ্যাভ টু স্টেপ ডাউন, অর্থাৎ আপনাকে সরে যেতে হবে। এরপরই 26 এপ্রিল পদত্যাগ করেন আরাস্তা খান। প্রথমে তিনি বলেছিলেন কাজের চাপ সামলাতে না পেরে সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরে মুখ খুলে জানান ইসলামী ব্যাংকের টাকা ফেরত চাওয়া এবং কর্মকর্তাদের বাদ দেওয়ার নির্দেশ না মানাতেই তিনি চাপে পড়েছিলেন। তার ভাষায়, উচ্চ পর্যায়ের নির্দেশে তিনি দায়িত্ব নিয়েছিলেন, অর্থাৎ ব্যাংকের বোর্ডরুমের বাইরেও তখন আরো বড় কোনো শক্তি কাজ করছিল। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকে সার্বজনীন করতে তিনি নারী ও অমুসলিম কর্মী নিয়োগ বাড়াতে চেয়েছিলেন। অথচ সেই ব্যাংকে নারী কর্মীর হার ছিল 5% কম, সংখ্যালঘু কর্মী মাত্র 36 জন। এরপর ইসলামী ব্যাংকের ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর ক্যাডারাইজেশন। খাতুনগঞ্জ শাখা হয়ে ওঠে নতুন শক্তি কেন্দ্র, কারণ এই শাখার বড় ঋণগ্রাহিতা ছিল এস আলম গ্রুপ। সেই শাখার কর্মকর্তাদেরই রাতারাতি বড় বড় পদে বসানো হতে থাকে। মিফতা উদ্দিন সহকারী ভাইস প্রেসিডেন্ট থেকে কয়েক বছরের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ সাব্বির দফায় দফায় পদোন্নতি পেয়ে বড় ঋণ অনুমোদনের দায়িত্বে, কাইসার আলী 1 বছরের মধ্যে DMD, পরে অতিরিক্ত MD, এমনকি এস আলমের ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন পর্যন্ত ইসলামী ব্যাংকের DMD হন। অভিযোগ উঠেছে, এসব পদোন্নতি হয়েছে ব্যাংকের নিজস্ব নীতিমালা ভেঙে। 20 বছরের অভিজ্ঞতার শর্ত না থাকলেও দেয়া হয়েছে শীর্ষ পদ, যেন পুরো ব্যাংকটাকে ধীরে ধীরে রূপান্তর করা হচ্ছিল এস আলম কর্পোরেশনে। আর এই পুরো চক্রের সবচেয়ে ভয়ঙ্কর নামগুলোর একটি মোহাম্মদ হাবিবুর রহমান। ইসলামী ব্যাংকের ভেতরে তাকে বলা হতো $2 বিলিয়ন ম্যান। অভিযোগ, বৈদেশিক বাণিজ্যের আড়ালে $2 বিলিয়ন পাচারে সহায়তা করেছিলেন তিনি। ভাবুন একবার, যে ব্যাংকে সাধারণ মানুষ তাদের সারা জীবনের সঞ্চয় জমা রাখে, সেই ব্যাংকের ভেতর দিয়েই অভিযোগ উঠছে $1 বিলিয়ন পাচারের। আর ব্যাংকের ভেতরে তখন এমন এক সংস্কৃতি তৈরি হয়েছিল যেখানে ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত নির্দেশ পেতেন উপর থেকে। কর্মকর্তা AM শহীদুল আরমানের মাধ্যমে নাকি এস আলম গ্রুপের বার্তা পৌঁছাতো ব্যাংকের MDর কাছে, অর্থাৎ বোর্ডরুমে বসে সিদ্ধান্ত নিলেও আসল রিমোট কন্ট্রোল ছিল অন্য কারো হাতে। এরপর শুরু হয় নিয়োগ বাণিজ্যের অভিযোগ। 2016 সালে ইসলামী ব্যাংকে কর্মী ছিল
ছিল প্রায় 12,700। 2024 সালে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় 24,000-এ, অর্থাৎ এস আলমের সময়ে প্রায় 10,000 নতুন নিয়োগ। পরে নিরীক্ষায় উঠে আসে নিয়োগ বাতিল হওয়া ব্যক্তিদের 70% চট্টগ্রামের আর প্রায় 45%ই পটিয়ার, যেখানে সাইফুল আলমের বাড়ি। অভিযোগ আছে অনেক নিয়োগ হয়েছে কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই, এমনকি জাল সনদধারীরাও চাকরি পেয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রায় 5,000 নিয়োগ বাতিল করা হয়। তখন অনেকেই আন্দোলনে নামেন। অর্থাৎ একটা ব্যাংকে শুধু অর্থ লুটের জায়গা নয়, নিজেদের রাজনৈতিক আর্থিক দুর্গে পরিণত করা হয়েছিল। কিন্তু ইসলামী ব্যাংক ছিল শুধু শুরু। এরপর একই কায়দায় দখল করা হয় সোশ্যাল ইসলামী ব্যাংক SIBL। 2017 সালের 30 অক্টোবরের সেই রাতও ছিল ভয়ঙ্কর। অভিযোগ আছে এমডি, কোম্পানি সচিব সহ শীর্ষ কর্মকর্তাদের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় DGFI এর কার্যালয়ে। সেখানে তাদের পদত্যাগপত্রে সই করানো হয়। রেজাউল হক নিজেই পরে বলেন তাকে DGFI এর মহাপরিচালকদের কক্ষে নেওয়া হয়েছিল, আর সেই কক্ষে উপস্থিত ছিলেন সাইফুল আলম, তার ভাই আব্দুস সামাদ লাবু এবং জামাতা বেলাল আহমেদ। এরপর গুলশানের ওয়েস্টিন হোটেলে বসে নতুন বোর্ড গঠন করা হয়। একই স্ক্রিপ্ট, একই ভয়, শুধু ব্যাংকের নাম বদলেছে। আর এই পুরো দখল অভিযানের সবচেয়ে শীতল অংশটি ছিল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ। ইসলামী ব্যাংক দখলের খবর যাতে পুরোপুরি প্রকাশ না পায়, সেজন্য 2017 সালের 5 জানুয়ারি রাতে DGFI সদস্যরা হাজির হন প্রথম আলোর ছাপাখানায়। অভিযোগ আছে তারা জানতে চান পরদিনের পত্রিকায় কি ছাপা হবে, এমনকি ছাপাখানা বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। গভীর রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করে। একই সময়ে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হাসপাতালে গিয়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। ভাবুন, একটা ব্যাংক দখলের গল্প চেপে যেতে যদি গোয়েন্দা সংস্থা রাতের আধারে সংবাদপত্রের প্রেসে যায়, তাহলে সেই দখল অভিযানের শক্তি কতটা গভীর ছিল। শুধু ব্যাংক নয়, একইভাবে দখল করা হয় 21 টেলিভিশনকে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধু অর্থনৈতিক অপরাধ ছিল, নাকি রাষ্ট্র, ব্যাংক আর মিডিয়ার ভেতরে তৈরি হয়েছিল এক ভয়ঙ্কর ক্ষমতার অন্ধকার জোট? তারপর শুরু হয় ধস। যে ইসলামী ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার গর্ব ছিল, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা একে একে শেয়ার ছেড়ে চলে যেতে থাকে। IDB, দুবাই ইসলামী ব্যাংক, কুয়েত ফাইন্যান্স হাউস, যারা একসময় ব্যাংকটির শক্তি ছিল, তারা দূরে সরে যায়। 2016 সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় 447 কোটি টাকা। 2025 সালে তা নেমে আসে মাত্র 137 কোটিতে। খেলাপি ঋণের হার 4% থেকে বেড়ে দাঁড়ায় 49%। এখন 92,000 কোটি টাকার বেশি ঋণ খেলাপি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে এস আলম গ্রুপের প্রত্যক্ষ ও পরোক্ষ ঋণ 2,25,000 কোটি টাকারও বেশি। তদন্তে নেমেছে দেশি বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠান। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে NDA চুক্তিও করা হচ্ছে। আজ রাজনৈতিক পট পরিবর্তনের পর এস আলম পরিবার সহ বিদেশে অনেক কর্মকর্তা আত্মগোপনে। যারা একসময় বোর্ডরুম কাঁপাতেন, তারা এখন ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ ব্যাংক তাদের শেয়ার জব্দ করেছে। 5টি ব্যাংক একীভূত হওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নটা এখনো রয়ে গেছে, রেডিসনের সেই বোর্ডরুমে কি শুধু একটি ব্যাংক দখল হয়েছিল, নাকি সেদিন পুরো বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার ভেতরে ঢুকে পড়েছিল এক অন্ধকার ছায়া? আর সেই ছায়ার মূল্য কি এখন দিচ্ছে দেশের কোটি সাধারণ মানুষ? ডলারের দাম বাড়া, রিজার্ভ কমে যাওয়া আর সংসারের বাড়তি খরচের মাধ্যমে বাংলাদেশের ব্যাংক ইতিহাসে হয়তো এই প্রশ্নের উত্তর একদিন লেখা হবে, কিন্তু সেই উত্তরটা হবে অত্যন্ত ভয়ঙ্কর। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।